বান্দরবানের রুমায় পুলিশের সাথে কেএনএফ সন্ত্রাসীদের আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 11টার দিকে বেতছড়া মুরং বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় কয়েকজন বম তরুণের সাথে পুলিশের তর্কাতর্কি হয়। এর কিছুক্ষণ পরেই তল্লাশি চৌকিতে হামলা চালায় কেএনএফ। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার রাতে রুমা, থানচি ও আলীকদমে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায় কেএনএফ সন্ত্রাসীরা। এদিকে সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আজ বান্দরবান সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকাল 10:30টায় রুমায় পৌঁছানোর কথা রয়েছে তার। বান্দরবানের থানচি ও রুমায় ব্যাংক, মসজিদ, থানায় কেএনএফের হামলার ঘটনায় এ পর্যন্ত মোট 6টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রুমায় 4টি এবং থানচিতে 2টি মামলা হয়েছে। পুলিশ, মসজিদের ইমাম, সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক কর্মকর্তারা এসব মামলায় বাদী হয়েছেন। দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারায় মামলাগুলো করা হয়েছে। 2 এপ্রিল রাতে বান্দরবানে সোনালী ব্যাংক সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলা চালায় মুখোশধারী সন্ত্রাসীরা। এ সময় পুরো এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় তারা। সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ। রুমায় সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণের দায় স্বীকার করেছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। শুক্রবার রাতে এক বিবৃতিতে তারা জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পর ওই ব্যবস্থাপককে ছেড়ে দেওয়া হয়। তাদের ক্যাম্পে কোনো বাঙালি বন্দী নেই বলেও দাবি কেএনএফের। কেএনএফের মিডিয়া ও ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান সলোমন এই বিবৃতি পাঠান। এতে অভিযোগ করা হয়, শান্তি আলোচনায় তাদের কোনো শর্তই মানা হয়নি। গোষ্ঠীটির দাবি, সীমান্ত সড়কের কারণে বম সম্প্রদায়ের 4000 পরিবার ঘরছাড়া হয়েছে। এছাড়া পর্যটন ঘিরে উন্নয়ন কর্মকাণ্ডের কারণে নানা সমস্যায় রয়েছে স্থানীয় মানুষ। তাদের বিরুদ্ধে জনসংহতি সমিতির সংস্কারপন্থী অংশকে উস্কে দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। হঠাৎ কেন এত বেপরোয়া কেএনএফ? বান্দরবানে ব্যাংক লুট ও পুলিশের উপর একাধিক হামলার ঘটনায় এই প্রশ্ন সামনে আসছে। শীর্ষ পুলিশ কর্মকর্তারা বলছেন, ব্যাংক লুটে বাধা পাওয়ায় ক্ষোভ থেকেই এই হামলা। অস্ত্র লুট করতে মরিয়া কেএনএফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেএনএফের দাবি, শান্তি আলোচনায় দাবি না মানায় বেপরোয়া তারা। 2 এপ্রিল রাতে রুমায় ব্যাংক লুটের সময় পাহারায় থাকা পুলিশের উপর হামলা চালায় কেএনএফ সন্ত্রাসীরা। সেদিন আহত হন 2 পুলিশ সদস্য, আর লুট করে নেওয়া হয় পুলিশ ও আনসারের 14টি অস্ত্র। পরদিন দুপুরে থানচি বাজারের সোনালী ও কৃষি ব্যাংকে লুট করে কেএনএফ। এ সময় 10 পুলিশ সদস্যকে জিম্মি করে। আর বৃহস্পতিবার রাতে অতর্কিত হামলা চালায় থানচি থানায়। বারবার হামলার পর নতুন করে হামলার শঙ্কায় আতঙ্কে স্থানীয়রা। মূলত অস্ত্র লুটের জন্যই পুলিশকে টার্গেট করা হয়েছে বলে ধারণা কর্মকর্তাদের। শব্দ শুনতে পাই যে আমাদের যে ব্যাংক, সোনালী ব্যাংক গাড়ি যে পুলিশ আছে এবং বাজার ডিউটিতে নিজ পুলিশ সদস্যের উপরে গুলি করছে, এরকম সংবাদ পাই এবং বাজারে জনগণের উপরে এলোপাতারি গুলির সংবাদ পাই তৎক্ষণাৎই আমি এটা প্রতিহত করার জন্য আমি আমার অফিসার পোস্ট নিয়ে এলোপাতারি আমরা পাল্টা গুলি করি। লুট হওয়া অস্ত্র উদ্ধারের আগে মজুদ থাকা অস্ত্র রক্ষায় মরিয়া পুলিশ। বাজার ডিউটিতে টহলরত 10 জন অফিসার কনস্টেবল, তারা দেখতে পায় যে 3টা গাড়িতে করে বেশ কিছু অস্ত্রধারী লোকজন তাদের দিকে ফায়ার করতেছে, এ ধরনের তাদের। তখন তারা সাথে সাথে ফায়ার ওপেন করে, তখন 2 পক্ষেই গোলাগুলি চলে। এদিকে ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে কেএনএফ বলছে, শান্তি আলোচনায় তাদের দাবি পূরণ হচ্ছে না, তাই তারা বেপরোয়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রুমা, থানচি ও আলীকদমে হামলা এবং 2টি ব্যাংকের লুটের ঘটনায় সেখানে পাহাড়ে বিরাজ করছে চরম আতঙ্ক। পুলিশ পাহারায় মসজিদে আদায় করা হয়েছে জুমার নামাজ। আবারও কেএনএফ হামলা চালাতে পারে এমন আশঙ্কায় থানচি ছেড়ে যাচ্ছেন কিছু মানুষ। থানা ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। ব্যাংক লুটের পর বৃহস্পতিবার রাতে থানচি থানায় আক্রমণের ঘটনায় পুরো থানচি জুড়ে দেখা দিয়েছে আতঙ্ক। আবারও সম্ভাব্য হামলার আশঙ্কায় এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন কেউ কেউ। শুক্রবার দুপুরে কয়েকটি ট্রাকে কিছু নারী পুরুষকে খাবার ও কাপড় নিয়ে অন্যত্র সরে যেতে দেখা যায়। এই পরিস্থিতিতে থানা থেকে কয়েক কিলোমিটার দূরের থানচিপাড়া জামে মসজিদে পুলিশ পাহারায় আদায় করা হয় জুমার নামাজ। নামাজের আগেই মসজিদের চারপাশে অস্ত্র হাতে অবস্থান নেয় পুলিশ।
অনেক আতঙ্ক, আমাদের মনটা এমন নরম হয়ে গেছে যে আমরা নিজেরাই কলমা দোয়া পড়ে রাখছি। মরবো কোন সময় সেটা আমরাও নিজেও জানি না, কি করবো এটাও জানি না। রাত্রে হলে তো একদম ঘুমাইতে পারি না। এখন তো একদম ভয়াবহ, আমরা আতঙ্কের মধ্যে, ভয়ের মধ্যে আছি। থানায় আবারও হামলা হতে পারে এই আশঙ্কায় সেখানে মোতায়েন করা হয়েছে প্রায় 200 পুলিশ সদস্য। এছাড়া বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় আছে পুলিশ। দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই যে এই থানচি বলেন, রুমা বলেন বা আরও যে থানাগুলো আছে, এখনো এই ধরনের কোনো পরিস্থিতি হয় নাই যে লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে থানা এলাকা ছেড়ে বিভিন্ন দিকে চলে যাবে। আমরা লোকজনকে আশ্বস্ত করেছি। আমাদের কাছে সংবাদ আছে যে তারা এখনো থানা এলাকা, বাজার এলাকার 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে তারা অবস্থান করছে। তাদের সেই অবস্থান সম্পর্কে আমরা ওয়াকিবহাল আছি এবং তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে। পুলিশ বলছে স্থানীয়দের নিরাপত্তায় কাজ করছেন তারা। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, থানচি, বান্দরবান। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মংকিং মার্মা। মংকিং, গতকাল রাতেও তো মুরং বাজারে হামলা হয়েছে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। আসলে গতকালকে যে মুরং বাজারে যে হামলা হয়েছে সেটি কারণেই মানুষ সেখানে আতঙ্কে আছে। তো সর্বোপরি বলা যায় যে এখানে বান্দরবানে রুমা থানচি এলাকায় এবং আলীকদমের যে ডিম পাহাড়ের সড়কে যে যারা আসলে বসবাস করছেন, এই সকল এলাকায় মানুষজন আসলে আতঙ্কে আছেন। কখন আসলে হামলা হয় সেটি নিয়ে তারা আসলে শঙ্কিত। তো সর্বোপরি যে গতকালকে র্যাবের ব্রিফিং এর মধ্যে আমরা জানতে পেরেছি যে এখানে গতকালকে থেকেই কিন্তু একটি সাহসী অভিযান শুরু হয়েছে। সেখানে যৌথ বাহিনী কাজ করছে, র্যাব, পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি সহ সকল মিলেই কিন্তু এই অভিযান পরিচালনা করছে। তো এরই মধ্যে দিয়ে যে সন্ত্রাসী যে কার্যকলাপ, যারা ডাকাত দল আছেন, যারা আসলে এখানে হামলাগুলো চালাচ্ছেন, তাদেরকে প্রতিহত করার জন্য এই সাহসী অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। আর পাশাপাশি জানিয়ে রাখতে চাই, বান্দরবানের রুমা এবং থানচি এলাকায় প্রচুর পরিমাণে এখন কিন্তু সেখানে নিরাপত্তা বাহিনী বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা কর্মীদেরকে রাখা হয়েছে। তো আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ব্যাংক ডাকাতির ঘটনার পরপরই কিন্তু আসলে এসব এলাকায় মানুষজন আসলে শঙ্কিত এবং অনেকেই কিন্তু এখনো পর্যন্ত নির্ঘুম রাত কাটাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তবে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা যেটি জেনেছি, তারা এই সকল এলাকাতে মানুষদের ভীত সন্তুষ্ট না হওয়ার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু কাজ করে যাচ্ছেন। তো আজকে বিষয় জানাবেন, কেএনএফ তো ইতিমধ্যে একটা বিবৃতি দিয়েছে, সে বিষয়ে প্রশাসনের কোনো প্রতিক্রিয়া জানা গেছে কিনা? আসলে এই বিষয় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি। আমরা সেই বিষয় নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মংকিং মার্মা। পবিত্র লাইলাতুল কদর আজ। কুরআনের ঘোষণা অনুযায়ী কদরের রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই রাতেই নাজিল করা হয় কুরআন। ধর্মপ্রাণ মুসলমানেরা এই রাতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দেগীতে সময় কাটান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করা হাদিস অনুসারে রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোর কোনো একটি লাইলাতুল কদর। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা অপরাধ মাফ করিয়ে নেওয়া ও পরকালীন মুক্তির সুযোগ পান। অনন্য মর্যাদার পবিত্র লাইলাতুল কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা মসজিদ, মাদ্রাসা সহ বাসাবাড়িতে নফল নামাজ আদায়, কুরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া মাহফিল, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কাটাবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইলাতুল কদর উপলক্ষে আলাদা বাণীতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেছেন। 2 দিনের সফরে কাল ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। এই প্রথম ব্রাজিলের মন্ত্রী পর্যায়ের কেউ বাংলাদেশ সফরে আসছেন। পররাষ্ট্র সচিব জানান, এর মধ্য দিয়ে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নয়, দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হবে। বিশ্ব অর্থনীতিতে নবম শক্তি দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। গত বছর বাংলাদেশ ব্রাজিল বাণিজ্য $2.3 বিলিয়ন পৌঁছেছে। দেশটি থেকে চিনি, ভোজ্য তেল ও গম সহ নিত্যপণ্যের পাশাপাশি বিপুল তুলা আমদানি করে বাংলাদেশ।
দেশটিতে তৈরি পোশাক, পাট ও ওষুধের বাজার ধরতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিতে আগ্রহী ঢাকা। পররাষ্ট্র সচিব জানান, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরে ভিয়েরার ঢাকা সফরে এই বিষয়ে আশানুরূপ অগ্রগতি হতে পারে। স্বাধীনতার পরে ব্রাজিলের একজন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফর করছেন, তো এটার কিন্তু একটা বিশাল সিগনিফিকেন্স আছে যে ব্রাজিল আমরা জানি যে সাউথ আমেরিকার মধ্যে সবচেয়ে বড় দেশ। ওই ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর এই ভিজিটের মাধ্যমে একটা নতুন একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে এবং আমরা যদি এটাকে ঠিকমতো ফলো আপ করতে পারি তাহলে আগামীতে ল্যাটিন আমেরিকার সাথে আমাদের নানান দিক থেকে আমাদের আরও ভালো হবে। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। দুদেশের মধ্যে কারিগরি, কৃষি ও ক্রীড়াসহ একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে, তবে ঢাকা ব্রাসিলিয়ার কোনো প্রতিরক্ষা সমঝোতা হচ্ছে না। তো যেটা একটা টেকনিক্যাল কোঅপারেশনের যেটা একটা আমব্রেলা চুক্তি বলা হয়, এগ্রিমেন্ট, সেটা গত ক্যাবিনেটে পাশ করা হয়েছে এবং সেইটার আন্ডারে আপনার বিভিন্ন এরিয়াতে কোঅপারেশনের জন্য আলাদা আলাদা করে আমরা এমওইউ বা এগিয়ে যেতে পারবো। ওদের এটা রিকোয়ারমেন্ট আছে যে কোনো দেশের সাথে যদি ওরা অনেক যোগাযোগ করে তাহলে বা উন্নয়ন অংশীদার হিসাবে কাজ করে, তখন এই চুক্তিটা একটা আমব্রেলা চুক্তি হিসাবেই কাজ করবে। দুদেশের মধ্যে বাণিজ্য যোগাযোগ আরও নিবিড় করতে ব্রাজিলের ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে এফবিসিসিআই। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ঈদের সময় আরও বাড়বে গরমের অনুভূতি। আবহাওয়া অফিস বলছে গত বছরের চেয়ে এবার তাপমাত্রা বেশি থাকবে। ঈদের সময় 34 থেকে 40 ডিগ্রির মধ্যে ওঠানামা করবে তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি বাড়বে। তবে সিলেট ও আশেপাশের এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। চৈত্রের শেষ দিকে রোদের প্রখর উত্তাপে পুড়ছে সারা দেশ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। রাজধানীসহ অনেক জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ। এমন অস্বস্তিকর পরিবেশেই আসছে পবিত্র ঈদুল ফিতর। মার্চ মাসের শুরু থেকেই গরম পড়তেছে, বর্তমান যে গরম পড়তেছে এটা আমাদের চলাফেরায় খুবই কষ্ট হচ্ছে। ব্যবসা গরম, অনেক অসহ্য গরম, মানে রোজা থেকে আসলে অনেক কষ্ট। বাইরে তো বের হয়ে যায় না, সারা শরীর ভিজে চুপচুপ হয়ে যায়, এত গরম। আবহাওয়া অফিস বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমে বাড়ছে অস্বস্তি। 2023 সালের তুলনায় এবছর তাপমাত্রা বাড়বে। ঈদের সময় গরমের অস্বস্তি থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। ঈদের সময় আমাদের এই যে বিদ্যমান তাপপ্রবাহ বহমান রয়েছে, বিশেষ করে রাজশাহী এবং খুলনা বিভাগে, সেগুলো পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করবে। খুলনা এবং ঢাকা সহ এইসব অঞ্চলের জেলাগুলোতে তাপের আধিক্য থাকবে এবং অস্বস্তিবোধ বেশি মনে হবে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তবে সিলেট ও আশেপাশের এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে, যদিও তাতে গরম কমবে না। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী ও খুলনায় 38.8 ডিগ্রি সেলসিয়াস। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ ঘিরে রাস্তায় নামছে ফিটনেসবিহীন গাড়ি, ওয়ার্কশপে মেরামত করা হচ্ছে বাস, এরপরেই ঝালাই ও রং দিয়ে নামানো হচ্ছে সড়কে। এসব যানবাহনের কারণেই সড়ক মহাসড়কে বাড়ছে যানজট ও দুর্ঘটনা। তবে ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে প্রশাসন। ঈদের সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে আর যানবাহনের চাহিদা বেড়েছে কয়েক গুণ। এই সুযোগে মহাসড়কে বাড়ছে ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য। সাভারের আমিনবাজার, বলিয়ারপুর, হেমায়েতপুর, নয়ারহাট সহ বিভিন্ন ওয়ার্কশপে দিনরাত চলছে পুরাতন গাড়ি ঝালাই ও রং দেওয়ার কাজ। তবে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় বিকল হয়ে সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তিতে পড়ছে ঘরমুখো মানুষজন। এই ফিটনেসবিহীন পরিবহন না, যে কোনো ধরনের পরিবহন রাস্তায় কিন্তু নষ্ট হতে পারে। তো এই একটি পরিবহন যখনই নষ্ট হয় তখন দেখা যায় এখানে প্রচুর সংখ্যক গাড়ি থাকে এবং আমাদের রেকার সেখানে পৌঁছাতে পারে না প্রায়, এবং পৌঁছাতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, ততক্ষণে রাস্তাটি কলাপস হয়ে যায়। টাঙ্গাইলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ঝালাই দিয়ে মেরামত হচ্ছে, আবার পুরনো গাড়িতে দেয়া হচ্ছে রং। ঈদে যাত্রীদের দৃষ্টি কাটতে এই আয়োজন। কিছু কিছু গাড়ি আছে যে নতুন করে কাজ কাম করতে হয়, টুকটাক কাজ থাকে, সেগুলো করে রং টং করতে হয়। রং করার মূল উদ্দেশ্য হইতেছে যে আপনার গাড়িটা আগে সমস্যা ছিল, রং টং ছিল না, এই জন্য রং করা আর কি।
ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে মহাসড়কে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার কথা জানিয়েছে বিআরটিএ। যাতে কোনো ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলতে না পারে সে বিষয়ে আমাদের দৃষ্টি থাকবে এবং 3 হুইলার সিএনজি যাতে মহাসড়কে উঠতে না পারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদ উপলক্ষে নাটোরে প্রায় ফিটনেসবিহীন 300 বাস সড়ক মহাসড়কে চালানোর জন্য মেরামত করা হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, নতুন রং ঝালাই করা ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চোখে পড়ছে কিনা, এই ব্যাপারে প্রশাসনের তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন, আর রাস্তায় যানবাহনের চাপ কেমন আজকে? দেখুন, যানবাহনের চাপ কিন্তু এরই মধ্যে বেড়ে গেছে। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আমি সকাল থেকেই দেখেছি যে ময়মনসিংহগামী যে গাড়ির সেই গাড়ির চাপ কিন্তু বেড়েছে এবং এখানে যে ফ্লাইওভারটি হয়েছে নতুন, সেই ফ্লাইওভারের শেষ প্রান্তে এসে যেখানে গাড়ি নামছে সেখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাড়ি অনেক চাপ, এবং এখানে আমি যেটি দেখেছি যে অনেক গাড়ি এই শেষ প্রান্তে এসে গাড়ি থামিয়ে যাত্রী ওঠাচ্ছে বা নামাচ্ছে, এবং সেই কারণে কিছু জটলা এখানে রয়েছে। এবং এই উড়াল সেতুর ঠিক আগ মুহূর্তে যেখানে গাড়ি ওঠে সেই প্রান্তেও কিন্তু গাড়ির কিছুটা চাপ রয়েছে এবং ধীরগতি রয়েছে। এছাড়া অন্য অংশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাড়ির কিন্তু চাপ থাকলেও যানজট নেই। এখানে শুধুমাত্র যেহেতু কোনো স্থায়ী বাস স্ট্যান্ড নেই, রাস্তার উপরেই মানুষ উঠানামা করছে, সেই কারণে এখানে গাড়ির কিছুটা জটলা রয়েছে। এবং স্থানীয়রা বলছেন যে এই যে এখানে যে স্থায়ী বাস স্ট্যান্ড বা যেখানে লোকজন ওঠানামা করছে, এই বাস স্টপটি যদি আর একটু দূরে সরিয়ে দেওয়া হয়, বিশেষ করে ফ্লাইওভার গোড়া থেকে, তাহলে এই যে ধীরগতি সেটি লাঘব হবে বলে তারা মনে করছেন। এবং এরই মধ্যে যানজট নিরসনের জন্য পুলিশ কিন্তু বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কাজ শুরু করছে। পরিবহন শ্রমিক ইউনিয়নের লোকজন তারাও কিন্তু এসেছেন, তারা কাজ করে যাচ্ছেন। এবং গতকাল আপনি জানেন যে এখানে সড়ক বিভাগের সচিব এসেছিলেন, তিনি যানজট নিরসনের জন্য পুলিশ, জেলা প্রশাসন সবার সাথে মত বিনিময় সভা করছেন, এবং সেই সভায় দুটি বিষয় এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ঈদের আগে কোনোভাবে যেন লক্কর ঝক্কর মার্কা গাড়ি বা ফিটনেসবিহীন গাড়ি সেগুলো চলতে না পারে, এবং ঈদের 3 দিন আগে যে পণ্যবাহী ট্রাক বা লরি এগুলো যেন বন্ধ করা যায় সেই বিষয়ে তারা এখানে সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই বিষয়গুলো দেখভাল করার জন্য এখানে যারা দায়িত্বরত রয়েছেন পুলিশ এবং জেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সবাইকে তিনি নির্দেশ দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখন শুধুমাত্র চৌরাস্তা কেন্দ্রিক যে জটলা সেটি রয়েছে, তবে মহাসড়কের ঢাকা টাঙ্গাইল অংশের যে চন্দ্র অংশে সেখানে কিন্তু গাড়ির চাপ রয়েছে। তবে চিরচেনা যে যানজট সেটি কিন্তু এখনও শুরু হয়নি, মানুষ অনেকটা স্বস্তিতে তারা বাড়ি ফিরতে পারছেন। তবে এখানে আপনাকে বলে রাখি যে 7 এবং 8 তারিখের মধ্যে গাজীপুরের অধিকাংশ শিল্প কারখানার ছুটি হবে, এবং সেখানকার যারা শ্রমিক রয়েছেন লাখ লাখ শ্রমিক, তারা কিন্তু একযোগে বাড়ি ফিরতে শুরু করবেন। এবং সেক্ষেত্রে যানজটের কিছুটা শঙ্কা রয়েছে, বিশেষ করে গাড়ির সংকট থাকবে সেই সময়। এবং সেই সময় কিন্তু এই যে লক্কর ঝক্কর মার্কা গাড়ি বা ফিটনেসবিহীন গাড়ি সেগুলোর একটা চলার প্রবণতা আমরা দেখতে পাই প্রতি বছরে। এবং এছাড়া মানুষ কিন্তু গাড়ির সংকট, অনেকে জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ এবং যে ট্রাক রয়েছে, 3 হুইলার রয়েছে, এগুলোতে করে কিন্তু তারা গন্তব্য পাড়ি দেন। এবং সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার একটি আমরা দেখেছি প্রতি বছর ঘটে থাকে, এবং দুর্ঘটনার সংখ্যা নিয়ে কিন্তু তারা এইসব যানবাহন চলাচল করে। তবে এবার পুলিশ যেটি বলছেন যে সড়ক পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো রয়েছে, এবং তারা যে পরিকল্পনা নিয়েছেন, যেভাবে এখানে তারা প্ল্যান সাজিয়েছেন, তারা মনে করছেন যে সবাই সমন্বিতভাবে কাজ করলে এই যে যানজট সেটি এবার অনেকটা লাঘব হবে, এবং মানুষ ঈদ যাত্রায় স্বস্তিদায়কভাবেই তারা বাড়ি ফিরতে পারবেন। এরকমভাবেই এখানে ট্রাফিক পুলিশ তাদের পরিকল্পনা সাজিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান। ঈদ উপলক্ষে ঢাকা বরিশাল নৌপথে চালু হয়েছে স্পেশাল সার্ভিস। বৃহস্পতিবার থেকে প্রতিদিন এ রুটে 6টি করে বিশেষ লঞ্চ চলার কথা রয়েছে। তবে মালিকেরা বলছেন যাত্রীর ওপর নির্ভর করে লঞ্চ কম বেশি হতে পারে। এদিকে টিকিট কাটা হলেও শেষ পর্যন্ত যাত্রা বাতিল হবে কিনা এ নিয়ে সংশয় অনেক যাত্রী।
পদ্মা সেতু চালু হওয়ার আগে ঈদ উপলক্ষে ঢাকা বরিশাল বিশেষ সার্ভিস চালু হতো মহাসমারোহে। নিয়মিত লঞ্চের পাশাপাশি অন্তত 14টি ঈদ স্পেশাল সার্ভিস চলত যাত্রীচাপ সামাল দিতে। তবে এখন আর সেদিন নেই। যাত্রী সংকটে এই রুটে সপ্তাহে একদিন 2টি করে লঞ্চ চলে। ঈদ স্পেশাল সার্ভিস হিসেবে এবছর প্রতিদিন 6টি করে লঞ্চ চলবে। ঢাকা বরিশাল নৌ রুটে যাত্রী 65 ভাগ কমেছে দাবি করে সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীর উপর নির্ভর করে চলবে লঞ্চ। ঢাকা থেকে বরিশাল আসার যে প্রতি বছরই আমাদের একটা ঈদের সাথে লঞ্চের যাত্রা শুরু হয়, সেক্ষেত্রে আমরা এবারও সেই অবস্থাতে পূর্বে থেকে কিছু লোকের নাম, মোবাইল নাম্বার, ফোনে অথবা সব বডিতে এসে আমাদের কাছে রিপোর্ট করে গেছে। যাত্রী সংখ্যা আমরা একটা হিসাব করে দেখলাম 65% কমে গেছে। হ্যাঁ, যার ফলে আমাদের আসলে আগের মতো সেই ডাবল ট্রিপ দেওয়া, যাত্রীদের মানে খেদমতের জন্য যা লঞ্চকে আরও সুন্দর করে করা, এগুলো আসলে আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। এদিকে টিকিট কাটা হলেও শেষ পর্যন্ত যাত্রী সংকটে লঞ্চ বাতিলের সংখ্যায় অনেক যাত্রী। অনেকের দাবি, টিকিট আটকে রেখে কৃত্রিম সংকট তৈরি করছে লঞ্চ কর্তৃপক্ষ। রোটেশন চলে, তারপর তাদের টিকিট নেই, টিকিট যায় কোথায়? ছোট বাচ্চা আছে, এই জন্য বাচ্চা যাচ্ছি না, যার কারণে লঞ্চমুখী হতে হচ্ছে। কিন্তু আমি এখন একটা সন্দেহের মধ্যে আছি যে আসলে লঞ্চ ঠিক টাইমে ছাড়বে কি ছাড়বে না। ঈদ যাত্রার সব প্রস্তুতি সম্পন্ন বলছে নৌ কর্তৃপক্ষ। যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থটা আগে দেখব। যেহেতু এখন কালবৈশাখী সিজন, সেই হিসাবে আমরা আবহাওয়া অফিসের সাথে আমরা সার্বক্ষণিকভাবে যোগাযোগ রক্ষা করছি। ঈদ স্পেশাল সার্ভিস চালু থাকবে আগামী 15 এপ্রিল পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদঘিরে সদরঘাট লঞ্চ টার্মিনালে আগের মতো যাত্রী চাপ নেই। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করছে না কেউ। নৌপথে স্বাচ্ছন্দ্যেই যাত্রা করছেন ঘরমুখী মানুষ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি 30টি লঞ্চ সদরঘাট থেকে বিভিন্ন রুটে চলাচল করছে। কয়েক বছর আগেও ঈদে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় থাকত রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। 2 বছর ধরে বদলে গেছে চিত্র। লঞ্চ ছেড়ে অনেকে পদ্মা সেতু হয়ে বাস রুট বেছে নিচ্ছেন। যাত্রীর সঙ্গে কমে গেছে অভিযোগও। আগের মতো বাড়তি ভাড়া কিংবা অতিরিক্ত যাত্রী বহনের কথা বলছেন না কেউ। লঞ্চের জার্নিটা আমাদের কাছে খুবই আসলে অত্যন্ত আপনার বিউটিফুল আমি মনে করি, কারণ লঞ্চের জার্নিটা আমার কাছে খুবই ভালো লাগে। আরামদায়ক, তো শুয়ে বয়ে যাওয়া যায় আর কি, এই জন্য ভাড়া কম আছে, সব দিকে আর কি লঞ্চের সুযোগ সুবিধা ভালো। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী সংকটে কয়েকটি লঞ্চ রুট প্রায় বন্ধের পথে। ঈদের আগেও যাত্রীর চাপ না থাকায় হতাশ তারা। তেলের দাম বৃদ্ধি পাওয়াতে ওটা একটা এফেক্ট, পদ্মা সেতু হওয়াতে একটা এফেক্ট, মানে সর্বদিক দিয়ে আমরা একটা আপনার আগামী গত রোজার কুরবানির পরের থেকে আমাদের যে বরগুনাগামী যে লঞ্চগুলো চলছে, আমাদের প্রত্যেকটা টিপে আমরা আপ ডাউনে লস পজিটিভ আছে, আমরা কোনো লাভের মুখ দেখিনি। যাত্রীদের নিরাপত্তায় লঞ্চ টার্মিনালে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ঈদ ঘিরে গাজীপুরের শিল্প কারখানা থেকে চাঁদা দাবি করেছেন তিতাস কর্মকর্তারা। না দিলে অভিযানে সংযোগ বিচ্ছিন্ন করারও হুমকি দেওয়া হচ্ছে। এসব অভিযোগ তুলেছেন কারখানা মালিকেরা। তবে এগুলো অস্বীকার করে অনৈতিক সুবিধা আদায়ের কোনো সুযোগ নেই বলে দাবি তিতাস গ্যাস কর্তৃপক্ষের। গাজীপুরে তৈরি পোশাক সহ বেশিরভাগ কারখানাই জ্বালানি হিসেবে গ্যাসের উপর নির্ভরশীল, যা সরবরাহ করে তিতাস গ্যাস। তবে বছরের বিভিন্ন সময়ে চাপ কম থাকার অভিযোগ আসে কারখানা মালিকদের কাছ থেকে। বিভিন্ন কারখানার কর্তৃপক্ষ এবার অভিযোগ তুলেছে, ঈদের কারণে অনৈতিক আর্থিক সুবিধা আদায়ে মাঠে নেমেছেন তিতাসের কর্মকর্তারা। না দিলে গ্যাসের চাপ কম দেয়া, এমনকি অভিযানের সংযোগ বিচ্ছিন্ন করার হুমকিও দেওয়া হচ্ছে। মাসের হয়তো 28 তারিখে গ্যাস বিল দেওয়ার লাস্ট ডেট, হয়তো আমি লাস্ট ডেটের বিলটা হয়তো দিতে পারতেছি না, তো তারা দেখা গেছে যে 29 তারিখ বা 28 তারিখে এসে কি বললো, এই গ্যাসের লাইন বন্ধ করে দেবো, কেটে দেবো, কিংবা এরকম করব। তিতাসের কর্মচারীরা এই ধরনের সাহস পাচ্ছে আমাকে রাষ্ট্র প্রোটেকশন দিচ্ছে না বলে, রাষ্ট্রীয় সন্ত্রাস আমার উপর চলছে বলে ওরা এই সাহস পাচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছে তিতাস। গাজীপুরের চন্দ্রার বিপণন ব্যবস্থাপকের দাবি, অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নেই তাদের। সরকারের নির্দেশনা 120% আদায়ের নির্দেশনা রয়েছে, এর বাইরে কোনো কিছুর সুযোগ নাই, বিল আদায় করতেই হবে। তবে সেই জন্য জোর জবরদস্তি এটা
কোনো গ্রহণযোগ্য কারণ হতে পারে না। আর 45 দিনের পরে সুযোগ দেওয়ারও স্কোপ নাই। গাজীপুরে অন্তত ৫,০০০ শিল্প কারখানা রয়েছে, কাজ করছে কয়েক লাখ শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ কেনাকাটা শেষের দিকে জমে উঠেছে জুতার বাজার। ব্র্যান্ডের দোকানগুলোতে বাড়ছে ভিড়। রাজধানীর যমুনা ফিউচার পার্কে বে-এর বিক্রয় কেন্দ্রেও দেখা গেল একই চিত্র। সব বয়সীদের জন্য বৈচিত্র্যময় ডিজাইনের নতুন সব জুতা এনেছে বে। সেই সঙ্গে ডিজিটাল পেমেন্ট সিস্টেম, বিকাশের ক্যাশব্যাক অফারও যোগ করেছে কেনাকাটায় বাড়তি আনন্দ। রাজধানীর যমুনা ফিউচার পার্কের জুতার অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড বে-এর আউটলেট। এই বিক্রয় কেন্দ্রে পুরো পরিবার নিয়ে বাড্ডা থেকে জুতা কিনতে এসেছেন শাহনাজ ইসলাম স্মৃতি। ঈদে কেনা বেচার ঝক্কি এড়াতে পরিবারের সবাইকে নিয়ে কম সময়ে ও মানসম্মত জুতা কেনার আশায় এসেছেন এখানে। ঈদকে উপলক্ষ করে আমরা ফুল ফ্যামিলি নিয়ে এখানে আসছি, যেহেতু এখানে ফুল ফ্যামিলিরই শু পাওয়া যায়। তো সেই জিনিসটা মাথায় রেখে যেন আমরা এক জায়গা থেকে ফুল ফ্যামিলির শপিংটা করতে পারি, খুব কমফোর্টেবল, যেন আমাদের জন্য ইজি হয়, টাইমটাও বেঁচে যায়। স্মৃতির মতো আরও অনেকেই আসছেন ঈদের অন্য সব কেনাকাটা শেষে জুতা কিনতে। আর কেনাকাটায় এই গরমে শপিং মলের ব্র্যান্ডের দোকানেই ভরসা তাদের। বিকাশের ক্যাশব্যাক অফারও লুফে নিচ্ছেন ক্রেতারা। বিকাশে একটা অফার চলতেছে, কুপন দিয়ে করলে 100 টাকা ছাড়। বিকাশ পেমেন্টে 10% ডিসকাউন্ট পেলাম আমরা। প্রতি উৎসবে ব্র্যান্ডগুলোর ডিজাইনে আনা হয় ভিন্নতা। এবার তাই মেয়েদের জুতার ডিজাইনেও ট্রেন্ডি ফ্যাশনের ছাপ। গরমকে কেন্দ্র করে আরামদায়ক জুতার পসরাও সাজিয়েছে ব্র্যান্ড শপগুলো। বের কালেকশন বলতে বের জুতার সোল্ড অনেক ভালো হয়, অনেক দিন মানে আমার রেগুলার ইউজের জন্য অনেক বেটার। একটু কমফোর্টেবলের মধ্যে যেগুলি একটু মানে ট্রেন্ডি জোন একটু ক্রিয়েট করবে সেগুলো। শুধু মেয়েদেরই নয়, বে-এর আউটলেটে মিলছে ছেলে, বয়োজ্যেষ্ঠ এবং তরুণদের জুতা। নতুন প্রজন্মের কথা ভেবে নিয়ে এসেছে নতুন নতুন ডিজাইনের জুতা। পছন্দসই জুতা মেলাতে দিচ্ছেন ট্রায়াল। ব্র্যান্ড শপে আসছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির একটু সফট টাইপের জুতা হবে, যেটা পরে আমরা কমফোর্টেবল মনে করব। কমফোর্টেবল আছে, ভালো কালেকশন আছে, দামও সাশ্রয় আছে, রিজনেবল প্রাইস আছে। ঈদ মাথায় রেখে মোটামুটি আমাদের ছেলেদের এবং মেয়েদের দুটোই আসে এবং সাথে বাচ্চাদেরও আসে। রমজান শেষ হতে নেই আর খুব বেশি সময়। আবার অনেকেই ঈদ ছুটিতে যাবেন ঢাকার বাইরে। তাই পরিবারের শপিং শেষ করতে শেষ বেলায় ব্র্যান্ড এসব আউটলেটে ভিড় করছেন ক্রেতারা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদকে ঘিরে পাবনা, নাটোর, কুমিল্লা ও হবিগঞ্জে জমে উঠেছে কেনাকাটা। গরমের কারণে এবার সুতি পোশাকের বেশ চাহিদা। জুতা, স্যান্ডেল, গহনা, কসমেটিক্সও কিনছেন যে যার পছন্দ মতো। তবে বেশি দামের অভিযোগ ক্রেতাদের। পাবনার বিপণী বিতানগুলোতে এখন উপচে পড়া ভিড়। নিজের ও প্রিয় মানুষকে পছন্দের পোশাক কিনে দিতে দোকান থেকে দোকানে ছুটছেন ক্রেতারা, কিনছেন সাধ্যমতো। বেশি দামের অভিযোগ থাকলেও জমে উঠেছে বেচাকেনা। সামনে আরও বাড়বে বলছেন বিক্রেতারা। আমরা বাচ্চাদের জন্য পাঞ্জাবি কিনলাম, প্যান্ট কিনলাম, গেঞ্জি কিনলাম, নতুন অনেক আইটেম আসছে, আমরা এখন থেকে শুরু করছি কেনার জন্য। নাটোরের বিপণী বিতানগুলোতে মেয়েদের 3 পিস, কামিজ, ফ্রক, শাড়ির পাশাপাশি ছেলেদের জিন্স প্যান্ট, টি শার্ট সহ নানা রঙের পোশাক শোভা পাচ্ছে। অভিভাবকদের সাথে ঘুরে ঘুরে শিশুরা কিনছে পছন্দের পোশাক। গরমের কারণে সুতি পোশাকের চাহিদা বেশি। জামা কিনেছি, ক্লিপ কিনেছি, বোনদের জন্য কেনাকাটা করতেছি। হ্যাঁ, এবারে কালেকশন বলতে গেলে ভালোই আছে। কুমিল্লা জেলার বিখ্যাত খাদি সহ দেশি বিদেশি নতুন নতুন ডিজাইনের জামা কাপড় এসেছে। গতবারের তুলনায় দাম কিছুটা বেশি হলেও কেনাকাটা করছে যে যার সাধ্যমতো। ঈদ উপলক্ষে আমি বারবি গাউন কালেকশনটা দেখতে আসছি। অনেক কালেকশন দেখে আমার অনেকগুলোই ভালো লাগছে। গতবার থেকে অনেক ভালো ভালো কালেকশন এসেছে এবার দেখা যাচ্ছে, যেমন 3 পিস, পাকিস্তানি। হবিগঞ্জে পোশাকের পাশাপাশি পছন্দের জুতা, কসমেটিক কিনতে বিপণী বিতানে ভিড় করছেন সব বয়সী নারী পুরুষ। শাড়ির পাশাপাশি বাহারি নামের পোশাক মেয়েদের প্রধান আকর্ষণ। এবছর অনেক দেখা যায় কাপড়ের অনেকটা দাম বেশি, কম দাম বেশি দাম সব কোয়ালিটি আছে এখানে পাওয়া যায়। ঈদকে ঘিরে সব জেলাতেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদকে সামনে রেখে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর দেশের অন্যতম বড় কাপড়ের হাট কুষ্টিয়ার পোড়াদহ হাট। দেশি শাড়ি, লুঙ্গি, গামছা বিক্রি হচ্ছে বেশি, আছে বিদেশি কাপড়ও। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতারা ভিড় করছেন হাটে। হাটের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতা বিক্রেতার হাকডাকে মুখর হয়ে ওঠে দেশের অন্যতম বৃহৎ কুষ্টিয়ার পুরাদহ কাপড়ের হাট। ঈদকে সামনে রেখে বেড়েছে ক্রেতা সমাগম। পাইকারি কাপড় কিনতে ভিড় জমিয়েছেন বিভিন্ন জেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা। শাড়ি কিনছি 600 টাকা, লুঙ্গি 650 টাকা। এখানে তো একটু সুবিধা আছে, যার ধরুন এখানে আসতে হবে। তবে বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর বেচাকেনা কম। আমাদের এখানে বেশি বিক্রি হয় প্রিন্টের শাড়ি, জাকাতের শাড়ি, মনে করেন টাঙ্গাইল শাড়ি। আমাদের মেন ব্যবসায় টাঙ্গাইল শাড়ি এবং কম্বলগুলা। জীবন চাহিদা মেটানোর জন্য একটা মানুষের যা দরকার, কাপড় যদি 1 বছর নাও কেনে সে কিন্তু তৈরি করতে চলতে পারবে, কিন্তু খাবার তো আসলে না খেয়ে থাকতে পারবে না। আর রমজানের প্রতিটা জিনিসের দাম বেশি। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে হাট এলাকা ও এর আশপাশে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুরাদহ যাতে নির্বিঘ্নে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে এবং যারা ক্রেতা বিক্রেতা সবাই যাতে তাদের নিরাপত্তার সহিত গমনাগমন করতে পারে সেই ব্যাপারে আমরা সচেষ্ট আছি। এছাড়াও আমাদের গোয়েন্দা তৎপরতাও আছে। খুলনা বিভাগের প্রায় সব জেলা এবং ঢাকা ও এর আশপাশের অনেক জেলার ব্যবসায়ীরা এখানে আসেন কাপড় নিতে। তাই ব্যবসায়ীদের সুবিধার কথা ভেবে বেশ কয়েকটি ব্যাংকের শাখা সরকারি ছুটির দিনও খোলা রাখা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 12 বন্ধু মিলে চট্টগ্রাম যাচ্ছিলেন ঈদের কেনাকাটা করতে, কিন্তু ফেনীর মুহুরীগঞ্জে রেল ক্রসিংয়ে ট্রাক ও ট্রেনের সংঘর্ষে প্রাণ গেল 3 জনের। ট্রেনের ইঞ্জিনের সামনে বসে থাকায় 3 বন্ধু ছাড়াও বাবা ছেলে সহ মৃত্যু হয়েছে 6 জনের। পুলিশ বলছে গেটম্যানের দায়িত্বে অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় লাকসাম থানায় 2 গেটম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লার হাসানপুর স্টেশন থেকে 12 জন বন্ধু মিলে চট্টগ্রাম যাচ্ছিলেন ঈদের কেনাকাটা করতে। ট্রেনের ইঞ্জিনের সামনে বসেছিলেন 3 বন্ধু সহ কয়েকজন। পথের ট্রেনটি ফেনীর মুহুরীগঞ্জ ব্রিজ এলাকার রেল ক্রসিংয়ে থাকা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ইঞ্জিনের সামনে থাকা বাবা ছেলে ও 3 বন্ধু সহ 5 জন নিহত হন। 3 জনের মরদেহ পুলিশকে না জানিয়ে বাড়িতে নিয়ে যায় বন্ধুরা। এছাড়া আহত ট্রাক চালককে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে শুক্রবার সন্ধ্যায় মারা যান। পুলিশ বলছে মেল ট্রেনটি ক্রসিং পার হওয়ার সময় গেটবার না ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত কমিটির প্রেক্ষিতে তদন্ত করে দেখা হবে যে আসলে কারো গাফলতি ছিল কিনা বা কী কারণে ঘটেছে। আর যদি কারো গাফলতি থেকে থাকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার পরই পলাতক 2 গেটম্যান, তাদের বিরুদ্ধে লাকসাম থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রথম যখন আমি গিয়েছি তখন কিন্তু আমরা প্রাথমিকভাবে জেনেছিলাম যে 2 জন মারা গিয়েছে এবং 2 জনের মৃতদেহ আমরা সেখানে দেখতে পাই। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন মারা যায় বলে আমরা জানতে পাই। আমরা প্রাথমিকভাবে 3 জনই আমাদের কাছে তথ্য ছিল, কিন্তু সন্ধ্যার কিছু আগ মুহূর্তে আমরা জানতে পারি যে কুমিল্লাতে আরও 3 জনের মৃতদেহ আছে। নিহত 6 জনের মধ্যে 5 জনের বাড়ি কুমিল্লা ও 1 জনের বাড়ি বরিশালে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।